কারণে এখনো নিতে পারিনি এই আর কি। ম্যাম অনেকে জয়েন দিচ্ছে ম্যাম, একটু অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে হোস্ট করে দিয়েছি তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আর কি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডমিট অল করব নাকি? জি ম্যাম, জি ম্যাম, পার্টিসিপেন্টসে গিয়ে জাস্ট অ্যাডমিট মানে অল দিলেই হবে ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ অ্যাডমিট অল দিচ্ছি, জয়েনিং দেখাচ্ছে আর কি। এখানে মিউট অল, সবাইকে কি মিউট নাকি ইনভাইট একটা অপশন দেখতেছি, ইনভাইট করতে হবে নাকি না? না না ম্যাম, কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আচ্ছা ওই আচ্ছা, ম্যাম মানে অ্যাডমিট অল দিলেই হয়ে যাবে ম্যাম। যারা অ্যাডমিট অল, হ্যাঁ অ্যাডমিট অল আমি দিচ্ছি, হ্যাঁ আমি দিয়েছি অলরেডি। আচ্ছা অপশনটা তোমরা কি হলে আছো না সব বাসায় চলে গেছো? ম্যাম আপনি ক্লাস আর নেটওয়ার্ক এরকম এত ঝামেলা হচ্ছে মনে হয়। আচ্ছা এটা কি বন্ধ? বাবু কাঁদতেছে কেন? আচ্ছা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? কোনো পিপিটি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা তোমাদের আমি মানে ফর্মালি শুরু করে দিই, হ্যাঁ টাইম ওয়েস্ট করার আসলে উচিত না, করোনার মধ্যে কখন কি হয় ঠিক নাই। হ্যাঁ, তোমাদের কোর্সের নাম হচ্ছে তো ট্যাক্সেশন, আর কোর্স কোড 312 এমকেটি 312। তোমরা তো অলরেডি মোটামুটি সবকিছুই জানো আর কি। আর আমার নাম শারমিন সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি শিক্ষা ছুটিতে ছিলাম এতদিন, এই রিসেন্ট জয়েন করেছি। হ্যাঁ, এখন তোমাদের এই কোর্সটা আমি কন্ডাক্ট করব। আচ্ছা তোমাদের বই আমি বেসিক্যালি বুক রেফারেন্স হিসেবে একটা বই ফলো করব, বেসিক্যালি মানে ইংলিশ যে একটা বাংলা মিডিয়াম আছে, জাস্ট তোমাদের যদি কারো বোঝার সুবিধার জন্য চাও আমাকে জিজ্ঞেস করলে আমি দিয়ে দিব পরে, ওইটা এখন আর দিচ্ছি না। হ্যাঁ, এখন হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স থিওরি এন্ড প্র্যাকটিস, এই এডিশন। এটা আমি জাস্ট এই বইটার এডিশন লিখেছি, এটা লেখাটা আসলে এটা লিখতে হবে লেটেস্ট এডিশন আর কি। এই এটার যেহেতু ইনকাম ট্যাক্স বা ট্যাক্স রিলেটেড ম্যাথমেটিক্যাল কোর্স, এটা যেহেতু তোমাদের লেটেস্ট এডিশনের বইটা কিনতে হবে। হ্যাঁ, এই বইটা বেসিক্যালি তোমরা কিনে নিও সবাই। সেখানে 8 এডিশন না দিয়ে আমি এটা লেটেস্ট এডিশন করে দিচ্ছি। আমার আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে তোমার 8 এডিশনের, এটা একটু আগে 2014 সাল। আমিও নতুন বই একটা কিনে নিব।
হ্যাঁ, সো এটা লেটেস্ট এডিশন, আর এটার রাইটারের নাম হচ্ছে নিখিল চন্দ্র শীল, জাকারিয়া মাসুদ আর ফরিদুল আলম। আচ্ছা, আর এটা হচ্ছে তোমাদের কোর্স আউটলাইন। মোটামুটি এইটা তো আসলে বেশ বড় একটা কোর্স, আর সব বিষয়গুলোই অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তো তারপরেও আমি কিছু চ্যাপ্টার মানে জাস্ট এখানে আউটলাইন করেছি। এখানে মোট মনে হয় 23 কি 24টা চ্যাপ্টার আছে বইয়ে, বাট আমি মোটামুটি 15টা। পোস্ট হলে তো একটা ঝামেলা, মানে মনোযোগ দেওয়া যায় না, এই একজন একজন করে করে। হোস্ট করে দেন ম্যাম, বা কো হোস্ট করে দেন, আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছি ম্যাম। আমি আসলে জুম এত কম ইউজ করছি Ma'am, যে কারণে। ম্যাম নামের উপরে ক্লিক, ম্যাম আমার নামের উপরে আচ্ছা, আচ্ছা। রিক্লেম করতে পারে ম্যাম, সামনে নিজেই পারে রিক্লেম করতে। ওইখানে আচ্ছা, ম্যামের নামে সাম্মি ক্লিক ওর করে রিক্লেম কর। সাম্মি এখানে কি ওর নাম আছে? কোনটা শাম্মীর নাম কোনটা? আমি তো এখানে তো। শাম্মী ইসলাম 19 MKT 51 ম্যাম। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, যে এই যে এটা তাই তো এর আচ্ছা, মোড়ে গিয়ে দেখবো বোধহয় রিক্লেম করা যায় কিনা, তাই না? আর চ্যাট আস টু স্টার্ট ভিডিও পিন মেক হোস্ট, আচ্ছা মেক হোস্ট এটা করে দিই নাকি? জি জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, কারণ কি এই এক একজন করে এইটা খেয়াল করবো না, আমি আবার নিজের বিষয়ে কনসেন্ট্রেট করবো, তো সমস্যা হয়ে যায় আসলে। আচ্ছা, কোর্স আউটলাইন হচ্ছে তোমাদের এখানে 15টা দেয়া আছে। প্রথমে ইন্ট্রোডাকশন বাংলাদেশ ইনকাম ট্যাক্স। এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে ইনকাম ট্যাক্সের যে তোমার অনেকগুলো 7টা ইয়ে আছে আর কি, সোর্সেস অফ ইনকাম। সেই 7টা সোর্স বেসিক্যালি পড়বো, এর সাথে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলার থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো সবকিছুই আমরা এই কোর্সে দেখবো। হ্যাঁ, এটা জাস্ট আমি তোমাদের এখানে একটা দিয়ে রাখলাম। এরপরে এখান থেকে কিছু হয়তো বা বাদ দেওয়ার সম্ভাবনা কম, এগুলোই পড়ানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, এরপরে আমি ফর্মালিতে চলে যাই। প্রথম চ্যাপ্টারের নাম তো হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনেই মানে প্রথমেই যে আমরা ট্যাক্সেশন, তো ট্যাক্সটা আসলে ডিসকাস করার আগে প্রথমে যে বিষয়টা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে পাবলিক ফিনান্স। হ্যাঁ, পাবলিক ফিনান্স নামেই কিছুটা হলেও মনে হচ্ছে যে আসলে পাবলিক ফিনান্সটা কি জিনিস। পাবলিক ফিনান্স বলা হচ্ছে যে পাবলিক ফিনান্স ইজ আ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অফ পাবলিক বডিজ এন্ড দ্য গভর্নমেন্ট অফ এ নেশন। আমরা তো জানি যে বলি না, সবকিছু তো বলি যে পাবলিক ইউনিভার্সিটি, এরকম তো বলি যে পাবলিক পাবলিক মানে তো বুঝি যে গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলাকে আমরা পাবলিক বিষয়টা, তখন পাবলিক কথাটা বলি আর কি। তো পাবলিক ফিনান্স বলতে এটাই বোঝাচ্ছে যে পাবলিক বলতে যে একটা গভর্নমেন্ট বা একটা দেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে ইনকামটা এবং সেই সাথে সেই এক্সপেন্ড কিভাবে ইনকামটা রেইজ করবে, কিভাবে ফান্ডটা রেইজ করবে এবং সেটা কিভাবে এক্সপেন্স করবে, এই রিলেটেড যাবতীয় প্রিন্সিপালস বলো, এই রিলেটেড যাবতীয় বিষয়গুলো যেখানে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে পাবলিক ফিনান্স। ঠিক আছে, এখানে ফিনলে সিরাসের মতে একটা ডেফিনেশন আমি দেওয়া আছে, মানে আমি জাস্ট খুব শর্টলি আসলে লিখেছি, এখানে বইয়ে খুব সুন্দর করে ইন ডিটেলস বলা আছে। আমি জাস্ট খুব অল্প সময়ের মধ্যে যতটুকু মানে লেখা যায় আর কি পিপিটিতে, এখানে বলা হচ্ছে পাবলিক ফিনান্স ইজ দ্য স্টাডি অফ দ্য প্রিন্সিপালস আন্ডারলাইং দ্য স্পেন্ডিং অ্যান্ড রেইজিং অফ ফান্ডস বাই পাবলিক অথরিটিস। এখানে পাবলিক অথরিটিস বলতে মেইনলি আসলে গভর্নমেন্টকেই বোঝাচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্ট কিভাবে একটা ফান্ড রেইজ করে এবং সেই রেইজড ফান্ডটা কিভাবে আবার স্পেন্ড করবে, এই রিলেটেড যে প্রিন্সিপালস দ্যাট মিনস যে কি নীতিমালা ফলো করে কিভাবে ডিসিশন গুলো নিবে, এই যাবতীয় স্টাডিটাকেই বলা হচ্ছে পাবলিক ফিনান্স। হ্যাঁ, আচ্ছা, পাবলিক ফিনান্স যেমন ফর এক্সাম্পল মনে করো যে একটা দেশের গভর্নমেন্ট কি করে, বলছে দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি হ্যাজ টু পারফর্ম 2 টাইপস অফ ফাংশনস, নেমলি অব্লিগেটরি ফাংশনস আর এটা হচ্ছে অপশনাল ফাংশনস। অব্লিগেটরি মিনস তোমার মিলিটারি যে ডিফেন্স রিলেটেড ফাংশনস, মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, and optional functions হচ্ছে providing various facilities to its citizens. হ্যাঁ, আপনি যা পড়াচ্ছেন সেটা তো দেখাচ্ছে না স্ক্রিনে এখন। না, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে দেখা তো। যাচ্ছে তো। হ্যাঁ, আমি তো Maybe স্ক্রিন দিয়ে প্রবলেম। ভাইয়া, তোমার সমস্যা দেখা যাচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আচ্ছা। ওরা হয়তো আমার নেট কানেকশনের ইয়ে হতে পারে, একটু চেক করো নেট কানেকশনটা। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কি বললা?
ম্যাম আমি রাজু মোল্লা বলছি, একটা কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম আপনি বলছেন যে পাবলিক সরকারি অর্থায়ন এইটা হচ্ছে পাবলিক ফিনান্স ডিল করবে, কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক পাবলিক ইউনিভার্সিটি এটা তো পাবলিক সরকারি কিন্তু আবার স্বায়ত্তশাসিত, এই অর্থায়নটা কি ওইটা ডিল করবে ম্যাম? আমি তো পাবলিক ফিনান্স পড়ানো ডেফিনেশন তো পড়ানোই শেষ করি নাই। আচ্ছা যাই হোক, আবার বলো কি বললা, তোমার কথাটা আমি খুব বেশি লাস্টের কথাগুলো বুঝিনি, কি বললা? ম্যাম আপনি বলছেন যে পাবলিক ফিনান্স এইটা হচ্ছে যেরকম সরকারি প্রতিষ্ঠান, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক যেগুলা সংস্থা আছে এইগুলা হচ্ছে না আমি পাবলিক এটা ফিনান্স বলিনি, ডিল করবে। আমি বলছি তোমাকে প্রথমে বলছি যে পাবলিক মানে প্রথমে আমরা পাবলিক বলতে কি বোঝায়, পাবলিক মানে বলি না যে পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি, আমি এই কথাটা বলছি আর কি তোমাকে প্রথমে। আর ম্যাম এখানে বলতেছি যে এইটা পাবলিক আন্ডারে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেইটার অর্থায়ন কি এটা ডিল করবে? এটা আন্ডারে কি ওইগুলা পড়বে? যেরকম পাবলিক ইউনিভার্সিটি এটা তার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক এটা একটা ও স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা। না না এখানে ম্যাম পাবলিক, এইখানে কোশ্চেন ছিল। আচ্ছা না পাবলিক ইউনিভার্সিটি বলো, এরাও তো এই প্রতিষ্ঠানগুলো তো সরকারের আন্ডারেই চলে না, এরা তো ফান্ডটা রেইজ করে সরকার হচ্ছে তোমার বিভিন্ন যে বাজেট থেকে যে তোমার অনুমোদন দেয়, একটা সরকারের একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার বার্ষিক একটা থাকে, বাজেট থাকে। ধরো মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য সবচেয়ে বেশি, ধরো যতই হোক কত বাজেট তো মনে নেই, ধরো 10 কোটি টাকা। ধরো বরিশাল ইউনিভার্সিটির জন্য তারা বার্ষিক 10 কোটি টাকা হচ্ছে সরকার গ্রান্ট করে। সেই 10 কোটি টাকাটা আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে সেই টাকা থেকে আবার এক্সপেন্স করে, তাই না? এই যে রেইজ করলো এবং সেই টাকাটা আবার এক্সপেন্ডিচারে খরচ করলো। মানে এখানে মেইনলি বলা হচ্ছে যে পাবলিক ফিনান্স মানে কি, যে রেইজ অফ ফান্ড এবং সেই সাথে স্পেন্ডিং অফ দ্যাট ফান্ড। এই যে প্রিন্সিপালস, এই যে স্টাডি বা এই যে সায়েন্স, এটাকেই বলা হচ্ছে পাবলিক ফিনান্স বা পাবলিক বলা হচ্ছে, কারণ এই রিলেট যে ইনকাম এবং এক্সপেন্ডিচারটা যখন পাবলিক কোনো বডিজ, দ্যাট মিনস পাবলিক কোনো অথরিটিস করবে বা বেসিক্যালি একটা গভর্নমেন্ট একটা ন্যাশনাল করবে, তখন তাকে বলবে পাবলিক ফিনান্স। এটাই আমি বুঝাইছি তোমাকে। স্বায়ত্তশাসিত যেটা বলতেছো, স্বায়ত্তশাসিত, হ্যাঁ স্বায়ত্তশাসিত অটোনমাস তো আর সেই অর্থে তোমার পাবলিক হয় না, মানে একদম সরাসরি তো সরকারি হয় না, মানে সরকার সেই প্রতিষ্ঠানটার উপর সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, কিছুটা ম্যাম করে, এখানে কি সরাসরি করতে পারে না। ম্যাম এখানে কি সরকারি অর্থায়ন বোঝানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সরকারি অর্থায়ন বলতে সরকার টাকাটা পায় কোথায়? সরকার তো জনগণের কাছ থেকে টাকাটা পায় না, আবার সেই টাকাটা পেয়ে আবার খরচ করে জনগণের উপরেই। এখানে বেসিক্যালি এই কথাটাই বলা হয়েছে যে ফান্ডটা, তোমরা আমার কথাটা শেষ করতে দাওনি তো, এটাই সমস্যা হয়ে গেছে। তোমরা তো জাস্ট একটা মানে সেন্টেন্স, আমি জাস্ট সংজ্ঞাটা বলছি, সংজ্ঞার উপরেই এখন কোশ্চেন করতেছো। বাট আমি পাবলিক ফিনান্সের আদার্স যে কথাগুলা, যে কিভাবে ফান্ডটা রেইজ করে, কোথায় এক্সপেন্ডিচার গুলো স্পেন্ড করে, এই কথাগুলো তো আমি এখনো শেষ করি নাই। এই কথাগুলো শেষ করলে তারপর তো তোমরা মানে আমার মনে হয় কোশ্চেন করা বেটার হবে, যেহেতু আমাদের এখানে টাইম লিমিটেশন আছে। ঠিক আছে, আমি কথাগুলো শেষ করি আগে। যেমন এই যে এখানে আমি বলে দিই, এখানে আমি তো বললাম যে পিপিটিতে এত কথা লেখা সম্ভব না, এগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে আর কি আসবে। এখানে বলাই হচ্ছে যে গভর্নমেন্ট রেইজেস ফান্ডস ফ্রম দ্য পাবলিক ইন দ্য ফর্ম অফ, আচ্ছা ফর্ম ও লেখা আছে এখানে, ফর্ম অফ হবে ফর্ম অফ ট্যাক্সেস, ফিস, পেনাল্টিজ, দেন penalty, sale of goods and also by taking loans. That means এখানে বলা হয়েছে যে এখানে কাজ দুইটা, একটা হচ্ছে ইনকামটা কিভাবে আসবে এবং সেই সাথে সেই টাকাগুলো মানে স্পেন্ড হবে কোথায়, তাই তো? তো এখানে বলা হচ্ছে যে টাকাগুলো আসবে, গভর্নমেন্ট কিভাবে ফান্ড গুলো রেইজ করে পাবলিকের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকেই রেইজ করে ট্যাক্সের মাধ্যমে, যে আমরা যাদের ট্যাক্সেবল ইনকাম আছে তারা আমরা ট্যাক্স দিই, ফিসের মাধ্যমে, পেনাল্টি আছে। এগুলো কি জিনিস বা এগুলো আরো ডিটেলস এর পরের যে পার্ট গুলো সেগুলোতে আমরা বলবো। বাট মেইনলি এই ফর্মে আসলে তোমার গভর্নমেন্ট ফান্ডটা রেইজ করে এবং রেইজ করার পরে সেই ফান্ডটা আবার কার পেছনে খরচ করে? জনগণের পেছনেই খরচ করে। কি পারপাসে খরচ করে? এই যে আমি বললাম যে দুই ধরনের ফাংশন আছে গভর্নমেন্টকে মেইনটেইন করতে হয়। একটা হচ্ছে অব্লিগেটরি, দ্যাট মিনস ডিফেন্স রিলেটেড,
দ্যাট মিনস মিলিটারি যত সার্ভিস দেওয়া হয়, এই যে আমরা একটা দেশে বসবাস করছি, আমাদের চারপাশে বিভিন্ন বর্ডার আছে না, যে কোনো দেশ থেকেই তো আমাদের দেশে কি হতে পারে, যুদ্ধ হতে পারে। এখন এই যুদ্ধগুলো কেন হয় না? কারণ সরকার মিলিটারি সার্ভিসটা দিয়ে থাকে। ডিফেন্স যত আমাদের পুলিশ থেকে শুরু করে মনে করো বিডিআর যারা আছে, বিজেপি, সবাই কি করতেছে, আমাদেরকে সেভ করতেছে। এখন এদেরকে বেতন দেখে সরকারের পক্ষ থেকে তো দিচ্ছে, তারপর এই টাকাটা আবার কোথা থেকে আসে? এই টাকাটা আবার আসে আমরা জনগণই আবার সরকারকে এই টাকাটা দেই, এবং সরকার ওই টাকা থেকেই যত ধরনের একটা দেশ পরিচালনার জন্য যত ধরনের ফাংশন আছে সেই ফাংশন গুলো দিবে। এখন এই ইনকামটা রেইজ করা এবং এই যে এক্সপেন্স বলা হচ্ছে পাবলিক ফিনান্স। বুঝতে পারছো? আর অপশনাল ফাংশন কোনগুলো? যে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার, আমাদেরকে ব্রিজ করে দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন রাস্তাঘাট প্রিপেয়ার করে দিচ্ছে না, আমাদেরকে মেডিকেল হাসপাতাল প্রিপেয়ার করে দিচ্ছে, মানে এই সব কিছুই হচ্ছে তোমার একটা গভর্নমেন্ট কি করে, এক্সপেন্স করে। এক্সপেন্সের টাকাটাই আসে কিন্তু আবার ওই যে ট্যাক্স থেকে পায়, ফি, বিভিন্ন পেনাল্টিজ, মানে ওই যে দেখো না এখন রাস্তাঘাটে মাস্ক না পরলে কি হয়, আমাদের কাছ থেকে টাকা নেয় না? হ্যাঁ, তারপরে ফি, আমরা যখন পাসপোর্ট করতে যাই, পাসপোর্টের পেছনে আমাদেরকে আবার সার্ভিস ফি দিতে হয়। এই সব কিছুই কিন্তু সরকারের কোষাগারে জমা হয়। আর সরকারের কোষাগারে জমা হওয়ার পরে সরকার আবার সেই টাকা থেকে প্রতি বছর বাজেট দেয়। বাজেট দিয়ে সেই টাকা থেকে সরকার দেখায় যে হ্যাঁ আমার এত টাকা ইনকাম আসছে এবং এই ইনকামটা আমি এই খাতে খরচ করব। তো এইটাকেই বলা হচ্ছে পাবলিক ফিনান্স। বুঝতে পারছো? এখন কোনো কোশ্চেন আছে কিনা বলো। হ্যালো? জি ম্যাম, নো ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন এই যে পাবলিক ফিনান্স, এখন এই গভর্নমেন্ট যে রিসোর্সটা কালেক্ট করছে এটাকে বলা হচ্ছে পাবলিক রেভিনিউ। ঠিক আছে? এই যে মানে যে ফান্ডটা রেইজ করতেছে, যে টাকাটা আর নিচ্ছে, এটাকে বলা হচ্ছে পাবলিক রেভিনিউ। এখন এই সোর্সেস অফ পাবলিক রেভিনিউটা কোন কোন সোর্স থেকে আসলে একটা দেশের গভর্নমেন্ট কালেক্ট করে থাকে। ঠিক আছে? পাবলিক রেভিনিউ বলা হচ্ছে যে পাবলিক রেভিনিউ দুই ধরনের, দুইটা ক্যাটাগরিজ করা হয়েছে, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যে সরাসরি আমরা হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিব, যেটা কম্পালসারি, এবং যে ট্যাক্সের বিপরীতে আমরা কোনো সুবিধা নিব না। যেমন মনে করো কর্পোরেট ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে এগুলো হচ্ছে ট্যাক্সের বিভিন্ন প্রকারভেদ আর কি। এগুলোর উপরেই বিভিন্ন অঙ্ক আমরা পরবর্তীতে করবো আর কি। তো এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা কি করি, সরকার হচ্ছে পাবলিক রেভিনিউ মানে রেভিনিউ গুলো কালেক্ট করে। আর ইনডিরেক্ট ট্যাক্স কোনটা? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, সার্ভিস ট্যাক্স। এগুলো তোমরা কিছুটা বোঝো নাকি কোনটা কি? কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি এগুলো হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ট্যাক্স দিই, আমরা বলি না যে ইম্পোর্ট ডিউটি, কোন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়, ডিউটি দিতে হয় আর কি। তারপরে এক্সপোর্ট করতে গেলে দিতে হয়। আবার ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, কোন একটা প্রোডাক্ট কিনতে গেলেও সেই প্রোডাক্টের পেছনেও আমাদের কি করতে ট্যাক্স দিতে হয়। সার্ভিস ট্যাক্স, কোন একটা সার্ভিস নিতে গেলেও ট্যাক্স দিতে হয়। তো এগুলোকে বলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আর ডিরেক্ট ট্যাক্স তো বললামই যে ইনকাম ট্যাক্স, তারপরে তোমার আরো ইয়ে আছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, গিফট ট্যাক্স। মানে এখন মানে মেইন কথা হচ্ছে যে একটা দেশে তুমি যখন থাকবা, তোমার যে কোনো কাজ করার ক্ষেত্রেই তুমি যখনই কোনো একটা সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে নিবা, সেটার বিপরীতে তোমাকে গভর্নমেন্ট একটা চার্জ নিবে, এটাকে বলা হচ্ছে ট্যাক্স। ঠিক আছে? আর ট্যাক্স কাকে বলে কি এরপরে আমরা জানি। আচ্ছা, আর নন ট্যাক্স রেভিনিউ সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ভ্যাট সম্পর্কে যদি একটু বলতেন। ভ্যাট আচ্ছা আচ্ছা, ভ্যাট সম্পর্কে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। মনে করো আমরা যখন একটা কি করতে যাই, একটা যে কোনো একটা জিনিসই কিনতে যাই, ধরো একটা লবণ কিনতে গেলাম, বা একটা যে কোনো গৃহস্থালী, বা একটা মোবাইল, আমরা মোবাইল কিনতে যাই না, একটা মোবাইল কিনতে যাই যখন, মোবাইলের সাথেও ওই তোমার মোবাইলের যে মূল্য, সেই মূল্যের সাথে একটা এক্সট্রা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে বলা হচ্ছে কি যে ওই ভ্যালুর সাথে একটা ট্যাক্স, একটা এক্সট্রা
কস্ট হচ্ছে তোমার অ্যাড করে দেওয়া হয়, যেটা কে পে করে আলটিমেট যে কনজিউমার, মানে আমি মনে করো মোবাইল কিনতে যাচ্ছি, আমি ওই টাকাটা হচ্ছে পে করব, ওই টাকাটা হচ্ছে যে সেলার যে আমার কাছে বিক্রি করলো সে আবার ওই টাকাটা সরকারের কাছে জমা দিবে। তার মানে হচ্ছে যে আমার ওই প্রোডাক্টের সাথে মানে একটা ভ্যালু অ্যাড করে, একটা খুব বেশি না অল্প পরিমাণে ট্যাক্স অ্যাড করে ওই প্রোডাক্টের মোট মূল্যটা নির্ধারণ করা হয় এবং কনজিউমার ওই টাকাটা পে করে, এবং ওই যে অ্যাডেড যে ভ্যালুটা, ওই অ্যাডেড ভ্যালুটা আবার ওই যে সেলার সে নিজে নেয় না, সে কি করে, সে আবার হচ্ছে সরকারি কোষাগারে ওটা জমা দেয়। আর সার্ভিস ট্যাক্সও হচ্ছে এরকম যে তুমি যে কোনো একটা সার্ভিস, যেমন মনে করো যে বিভিন্ন ধরনের যে সরকারি সার্ভিস আমরা নেই, যে কোনো ধরনের সার্ভিস যদি আমরা নিতে চাই, সেই সার্ভিস নেওয়ার সাথে ওর সাথেও একটা চার্জ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। ওইটাই হচ্ছে তোমার, যেমন মনে করো ব্যাংকে আমরা যখন টাকা তুলি বা ব্যাংকের যে কোনো মনে করো ব্যাংকিং যে কোনো লেনদেনের সময় কি কমিশন নেওয়া হয় না, ওই যে কমিশনটা নেয়, ওই কমিশনেরও একটা অংশ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এগুলো হচ্ছে সার্ভিস ট্যাক্স। তো এগুলোকে বলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আর ডিরেক্ট ট্যাক্স যে বললাম। আর নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে ফিস, ফাইনস আর পেনাল্টিজ, সারপ্লাস ফ্রম পাবলিক এন্টারপ্রাইজ। আচ্ছা, আমি এগুলো একটা একটা করে বলি। নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে ফিস মানে হচ্ছে যে যখন আমরা মনে করো কোনো একটা সরকারের কাছ থেকে সরাসরি কোনো সার্ভিস নেই, যেমন মনে করো আমরা পাসপোর্ট করতে যাচ্ছি বা একটা ট্রেড লাইসেন্স করব বা একটা ড্রাইভিং লাইসেন্স করব, তখন ওই সার্ভিসটা যে পাচ্ছি, ওই সার্ভিসের বিপরীতে আমাদেরকে সরকার একটা চার্জ করে, একটা ফি চার্জ করে, এটাকেই বলা হচ্ছে ফিস। এটা হচ্ছে তোমার, এটা কম্পালসারি একটা পেমেন্ট, যেটা তুমি যদি ওই সার্ভিসটা নিতে চাও তখন তোমাকে অবশ্যই এই টাকাটা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের নন ট্যাক্স রেভিনিউ। আচ্ছা, আমি জাস্ট এগুলো নিজের মতো করে বলতেছি, এখানে আরো অনেক কিছু লেখা আছে। আচ্ছা, এখানে যে আমি বলি যে নন ট্যাক্স রেভিনিউটা হচ্ছে যে আচ্ছা, ফিজ বলছে ফিজ another important source of revenue for the government. A fee is charged by public authorities for rendering a service to the citizens. আর unlike tax, there is no compulsion involved in case of fees. যে কথাগুলো আমি বললাম যে এখানে তুমি যদি শুধু ওই সার্ভিসটা নাও তাহলে তোমাকে ফিটা দিতে হবে, আর ওই সার্ভিসটা যদি না নেওয়া হয় তাহলে আমাদেরকে আর ওই ফিটা দিতে হবে না। যদি পাসপোর্ট করো তাহলে পাসপোর্টের ফি দিবা, আদারওয়াইজ লাগবে না। যদি ট্রেড লাইসেন্স করো তাহলে ফি দিবা, আদারওয়াইজ লাগবে না। এইটাই বলছে। And the government provides certain services and charges certain fees for them. For example, fees are charged for issuing of passports, driving license, etc. আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনস অর পেনাল্টিজ। আচ্ছা, ফাইনস অর পেনাল্টিজটা হচ্ছে এটাও কম্পালশন একটা পেমেন্ট। তবে এটা হচ্ছে যে তুমি যদি ওই মানে কোন একটা মনে করো সরকার কোন একটা বিষয়ের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, বা এরকম মনে করো যে ওই যে এখন যেটা হচ্ছে করোনার মধ্যে মাস্ক পরতে হবে, যেটা হচ্ছে যে মাস্ক না পরলে দেখা যাচ্ছে 100 টাকা 1000 টাকা জরিমানা করে দিচ্ছে। যে এই টাইপের যে জরিমানাগুলো, এই টাকাগুলোও কিন্তু সরকারের কোষাগারেই জমা হয়। ঠিক আছে, আমরা অনেক সময় ভাবি না যে পুলিশ আমার কাছ থেকে টাকা নিয়ে নিল, বা দেখা যাচ্ছে যে মিটারে গাড়ি চলতেছে না, ওই যে চার্জ করে দিল, বা ড্রাইভিং লাইসেন্স নাই। তো এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাইনস অর পেনাল্টিজ, এগুলো এক ধরনের রেভিনিউ এর সোর্স। এগুলো থেকেও সরকারের কোষাগারে টাকাগুলো কি হচ্ছে যাচ্ছে, সরকার এগুলো থেকেও তাদের রেভিনিউটা মানে তাদের যে ফান্ডটা সেটা হচ্ছে ইনক্রিজ করে। এরপরে বলছে কি সারপ্লাস ফ্রম পাবলিক এন্টারপ্রাইজেস। সারপ্লাস ফ্রম পাবলিক এন্টারপ্রাইজেস বলতে বোঝা যাচ্ছে যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সরকারি যে ব্যাংক গুলো আছে বা সরকারের রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলা, বিমা বলো, বিমা ব্যাংক, যত ধরনের প্রতিষ্ঠান আছে, তাদের যে প্রফিট মার্জিনটা থাকে, প্রফিট আসে, সেই প্রফিট থেকেও সরকারের রেভিনিউ এর তোমার সেই প্রফিটটা হচ্ছে তোমার সরকারের একটা রেভিনিউ এর সোর্স। ঠিক আছে, যেমন আমি এখানে বলি যে the government also gets revenue by way of surplus from public enterprises. In Bangladesh, the government has set up several public sector enterprises to provide public goods and services. Some of the public sector enterprises do make a good amount of profits. The profits or dividends which the government gets can be utilized for public expenditure. There is some sort of quid pro quo in the case of surplus from public enterprises. This is because the public gets goods and services. আচ্ছা, মেইন কথা ওইটাই আর কি, যে ধরো পাবলিক যে ব্যাংক গুলা, ধরো সোনালী ব্যাংকে আমরা গেলে কি করি, আমরা যেমন সার্ভিস পাই, সার্ভিসের বিনিময়ে তো আমরা তাদেরকে কি করি, প্রাইস
প্রাইস বলো বা যাই হোক, মানে আমরা সেই কস্টটা তো আমরা দিই, তাই না? আমরা একটা টাকা পাঠাতে গেলে তাদেরকে আমাদের চার্জ দিতে হয় না? এই কি বলতেছে, দিস মিটিং হ্যাজ বিন আপগ্রেডেড বাই দ্য হোস্ট। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? কি যেন একটা অপশন আসলো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে পাবলিক যে এন্টারপ্রাইজেস গুলো আমি ব্যাংকে বোঝাচ্ছি, যেহেতু এটা আমাদের একেবারে হাতের কাছে। তো ব্যাংকে আমরা যখন যাই, ব্যাংকের আমরা সেবা নিই এবং ব্যাংক তার জন্য আমাদের কাছ থেকে কি টাকা নেয়। এই যে আমরা আমাদেরকে সেবা দিল এবং তারাও তো তাদের ইনকামটা হলো, এর যে প্রফিটটা আসে, এই প্রফিটটাও সরকার যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয়, তাহলে এই প্রফিটটাও সরকারের হচ্ছে তোমার কোষাগারে যাবে। ঠিক আছে, এটাও তোমার পাবলিক রেভিনিউ এর একটা ইম্পর্টেন্ট সোর্স হিসেবে কাজ করবে আর কি। এই জন্য বলছে সারপ্লাস ফ্রম পাবলিক এন্টারপ্রাইজেস। আচ্ছা, এরপরে বলছে স্পেশাল অ্যাসেসমেন্ট অফ বেটারমেন্ট লেভি। এটা একটু ডিফারেন্ট ইস্যু, বা আমরা আসলে এটার সাথে খুব বেশি ওয়েল নোন না। স্পেশাল অ্যাসেসমেন্ট অফ বেটারমেন্ট লেভি এখানে বলা হচ্ছে যে, আমি এটা একটু পড়ে তারপর বলি। এটা বলছে যে ইট ইজ এ কাইন্ড অফ স্পেশাল চার্জ levied on certain members of the community who are beneficiaries of certain government activities or public projects. For example, due to a public park in a locality or due to the construction of a road, people in that locality may experience an appreciation in the value of their property or land. Thus, due to public expenditure, some people may experience unearned increments in their asset holding. Betterment levy is like a tax because it is a compulsory payment, but unlike a tax, in case of betterment levy, there is some element of quid pro quo. আচ্ছা, quid pro quo বলতে বোঝাচ্ছে যে a favor or advantage granted in return of something, মানে বোঝাচ্ছে যে গিভ অ্যান্ড টেক এর মতো আর কি, আমি কিছু দিচ্ছি বিনিময়ে আমি কিছু পাচ্ছি। ট্যাক্সের ক্ষেত্রে যেটা হয়, ট্যাক্স যেগুলো ডিরেক্ট ট্যাক্স বা কি বলবো, যে যেমন ইনকাম ট্যাক্স, আমরা ইনকাম ট্যাক্স সরকারকে দিই ঠিকই, কিন্তু ওর বিনিময়ে কিন্তু আমরা কিছু পাবো না। আমরা ইনকাম করি, তার বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে দিতে হয়। কিন্তু কুইড প্রো কো বলতেছে যেখানে আমি সরকারকে যে টাকাটা দিচ্ছি, এর বিনিময়ে সরকারও আমাকে কিছু সুবিধা দিচ্ছে, যেটা আমরা যে বললাম যে ব্যাংকের ক্ষেত্রে আমরা সার্ভিসও পাচ্ছি, আবার তাদেরকে টাকা দিচ্ছি। হ্যাঁ, তো এখানে স্পেশাল অ্যাসেসমেন্ট অফ বেটারমেন্ট লেভি বলতেছে যে, ধরো যে কোনো একটা এলাকায় সরকার একটা রোড করবে বা একটা ব্রিজ করার সময়, যে পদ্মা ব্রিজ করার সময় ওই আশেপাশের অনেক জমিকে অধিগ্রহণ করতে হচ্ছে সরকারকে। দেখা গেছে যে জমির নাম আগে ছিল 5-10 হাজার টাকা শতক, সেই জমি সরকার 50,000 শতক করে নিচ্ছে। এইভাবে নিচ্ছে না। এখন সরকার যেহেতু তোমাকে একটা সুবিধা দিচ্ছে, ওই নির্দিষ্ট কমিউনিটির যে পিপলরা থাকছে তাদেরকে একটা সুবিধা দিচ্ছে, এবং সুবিধা দেওয়ার পরে তুমি যখন ওই টাকাগুলো নিচ্ছ, নেওয়ার পরে ওই টাকাটার উপরে আবার সরকারকে একটা পার্সেন্টেজ তোমাকে দিতে হচ্ছে। পার্সেন্টেজ বলতে ওইটার উপরে তোমাকে একটা লেভি মানেও এক ধরনের ট্যাক্স বোঝাচ্ছে আর কি, ওইটার উপরেও তোমাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হচ্ছে। এই টাকাটাও সরকারের একটা রেভিনিউ খাতে জমা হচ্ছে। এইটাই বলছে যে নন ট্যাক্স রেভিনিউ, এটাও একটা কম্পালসারি পেমেন্ট। যদি তুমি ওই টাইপের কোনো বেনিফিট পেয়ে থাকো সরকারের কাছ থেকে, তখন তোমাকে অবশ্যই ওই বেনিফিটের উপরে তোমাকে একটা নির্দিষ্ট হারে সরকারি নিয়মে ট্যাক্স জমা দিতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এরপরে গ্র্যান্টস এন্ড গিফটস। গ্র্যান্টস এন্ড গিফট বলতে, গ্র্যান্টটা হচ্ছে, আচ্ছা গিফট প্রথমে বলি। গিফটটা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারকে গিফট দেয়। যেমন দেখবা মাঝে মধ্যে দেখা যায় না যে, বা যে কোনো এমার্জেন্সির সময়, যে কোনো, যেমন কোভিড এর সময় অনেকেই সরকারের বিভিন্ন ফান্ডে টাকা জমা দিচ্ছে, যাতে করে সরকার সেই টাকাটা গরিব মানুষকে দিতে পারে। তো এই ধরনের যদি করা হয়, সেগুলোকে বলা হচ্ছে গিফট। এই টাইপের যদি কোনো রেভিনিউ কালেক্ট করে সরকার, সেটাকে বলা হচ্ছে gift. ঠিক আছে, আচ্ছা বলি, এখানে gifts are voluntary contributions by individuals or institutions to the government. আর gifts are significant source of revenue during war and emergency. যে কোনো এমার্জেন্সির সময় একটা দেশের যত ধরনের প্রতিষ্ঠান আছে বা ইন্ডিভিজুয়াল, যেমন এই যে পদ্মা সেতু হওয়ার পেছনেও সবাই করছে না, সরকারকে টাকা দিচ্ছে, গিফট করছে। এই টাকাগুলোই সরকারের একটা ইম্পর্টেন্ট একটা রেভিনিউ সোর্স। আর গ্র্যান্ট হচ্ছে তোমার যে কোনো গ্র্যান্ট, যেমন বিদেশ থেকে বিভিন্ন বলে না অনুদান আসছে, এরকম বলে না যে বাংলাদেশ, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, ওরা হচ্ছে বাংলাদেশকে হচ্ছে লোন
বলা যায় না অনুদান দিচ্ছে এরকম বলে, যে যদিও ওই টাকাটা ফেরত দিতে হবে। এই টাইপের যদি কোনো ফরেন এইড থাকে এগুলোকে বলা হচ্ছে গ্রান্টস। যে বলছে যে গ্রান্টস from foreign countries are known as foreign aid. Developing countries receive military aid, food aid, technological aid from developed countries. এগুলোকে বলা হচ্ছে গ্রান্টস। আর লাস্ট অফ অল যেটা বলছে যে হচ্ছে তোমার ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিংটা হচ্ছে, ডেফিসিট মানে তো আমরা বুঝি যে যখন বাজেটে ঘাটতি আসে আর কি, বলে না প্রতি বছরই দেখবা যে বাংলাদেশের বাজেট তৈরি করে বলে যে এটা ঘাটতি বাজেট। দেখা যায় যে ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার অনেক বেশি। যখন ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার অনেক বেশি তার মানে কি, ওই বাড়তি টাকাটা কি করবে, অবশ্যই সরকারকে লোন নিতে হবে। তখন সরকার হয় ভেতর থেকে ইন্টারনাল বোরোয়িং করে, অথবা হচ্ছে দেখা যায় অনেক সময় শেয়ার বাজার থেকে টাকা নেয়, বা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক গুলো সেখান থেকে টাকা নেয়, আবার বাহির থেকে লোন নিয়ে আসে করার সুদে। হ্যাঁ, এইরকম যদি তোমার এইরকম সোর্স থেকে যে টাকাগুলো আসে এটাকে বলা হচ্ছে ডেফিনিট ফাইন্যান্সিং। তো এই ডেফিসিট ফাইন্যান্সিং, তো এটাও হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট সোর্সেস অফ পাবলিক রেভিনিউ। এই সবগুলো সোর্সই বলা হচ্ছে যে গভর্নমেন্ট বলো বা পাবলিক বডিজরা যে খরচগুলো করবে তাদের যে রেভিনিউ সোর্স কোন কোন খাত থেকে তারা টাকা পাবে, তো এগুলোকে দুইটা ক্যাটাগরিতে বললাম এখনই, যে একটা ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এখন এই ট্যাক্স রেভিনিউর যে বিষয়গুলো এগুলো আমরা আরো প্রতিটা চ্যাপ্টার পড়বো, তো এগুলোর উপরে যেগুলো এগুলো আমি খুব ডিটেলস বলতেছি না, কারণ এগুলো যখন চ্যাপ্টার পড়বো এগুলোর ভিতরে আরো অনেক টপিক আসবে। হ্যাঁ, এই জন্য এগুলা আপাতত এই যতটুকু বললাম এটাই। এখানে কোনো কোয়েশ্চেন আসছে তোমাদের? না ম্যাম, হ্যালো, কারো আচ্ছা এরপর হচ্ছে পাবলিক ফিনান্স ভার্সেস প্রাইভেট ফিনান্স। দ্যাট মিনস পাবলিক ফিনান্স নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, যে পাবলিক ফিনান্স এবং প্রাইভেট ফিনান্সের মধ্যে বেসিক যে পার্থক্যগুলো, সে পার্থক্যগুলো কি। এখানে বলা হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস অফ পাবলিক ফিনান্স এন্ড প্রাইভেট ফিনান্স আর সেম। হ্যাঁ, বেসিক প্রিন্সিপালস তো ওইটা, যে ইনকাম রেইজ করা এবং এক্সপেন্স করা, ঠিক আছে। Individuals and states are similar in both need resources or both have to secure maximum results from their resources. আচ্ছা, এখানে বেসিক যে পার্থক্যগুলো আমি এখানে লিখে দিয়েছি সেখানে হচ্ছে প্রথমে বলছে অ্যাডজাস্টমেন্ট অফ ইনকাম টু এক্সপেন্ডিচার। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট অফ ইনকাম টু এক্সপেন্ডিচার প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এটা ব্যক্তি, মনে করো একটা প্রাইভেট ব্যাংক আর একটা পাবলিক ব্যাংক, মানে এটা বলাও ঠিক হবে না। প্রাইভেট ফিনান্স বলতে যে ব্যক্তি মালিকানাধীন যত ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, তো তারা কি করে, একটা প্রতিষ্ঠান সবার আগে কি করে, যে সবার আগে হচ্ছে আগে ইনকাম দেখে, তারপরে আয় বুঝে ব্যয় করা আর কি, তাই না, কাটিওর কোট অ্যাকর্ডিং টু ল। আগে হচ্ছে আয় কত আসছে, আয় যদি 10 টাকা হয় ওর মধ্যে 9 টাকা কিভাবে খরচ করা যায়। কিন্তু গভর্নমেন্টের প্রতিষ্ঠান বলো বা গভর্নমেন্ট কিন্তু এটা চিন্তা করে না, গভর্নমেন্ট আগে এক্সপেন্ডিচার হিসাব করে তারপরে আয় ঠিক করে। দেখবা যে বাজেটের ক্ষেত্রে কি হয়, সবসময় ঘাটতি বাজেট কেন থাকে, কারণ আগে আমার দেশের মানুষের জন্য কি কি লাগবে, এখন তারপরে সেই এক্সপেন্স অনুযায়ী তারপরে ইনকামটা ঠিক করা হয়। তো পাবলিক আর প্রাইভেটের মধ্যে এটা একটা পার্থক্য, যে এই পাবলিকের ক্ষেত্রে আগে হচ্ছে আমরা এক্সপেন্সটা নিয়ে আসি, তার ডিটারমাইন করা হয় আগে এক্সপেন্ডিচার, দেন ওটার সাথে ইনকামটাকে আমরা অ্যাডজাস্ট করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে পাবলিক ফিনান্সের সাথে প্রাইভেট ফিনান্সের পার্থক্য। আর এরপরে হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে যে তোমার প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে কিন্তু ওইরকম নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। বলা হচ্ছে যে ফর অ্যান ইন্ডিভিজুয়াল দেয়ার ইজ নো ডেফিনিট পিরিয়ড অফ ওভার হুইচ দ্য অ্যাকাউন্টস মাস্ট বি ব্যালেন্সড, বাট স্টেট ট্রাইস টু ব্যালেন্স ইটস বাজেট ইন দ্য কোর্স অফ ইয়ার। কিন্তু স্টেটের ক্ষেত্রে বা মানে একটা দেশের ক্ষেত্রে মানে সরকারের ক্ষেত্রে কি করা হয়, ওরা কিন্তু প্রতি বছরই একটা ব্যালেন্স করার চেষ্টা করে, সেটা ঘাটতি ব্যালেন্স হোক আর যাই হোক, কিন্তু ব্যালেন্স একটা কিন্তু করে। কিন্তু প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে এরকম কোনো ইয়ে নাই আর কি, বাধ্যবাধকতা নাই। এরপর কি বলছে, প্রাইভেট ফিনান্স ইজ শ্রাউডেড ইন মিস্ট্রি। শ্রাউডেড ইন মিস্ট্রি বলতে বোঝাচ্ছে যে প্রাইভেট ফিনান্সে আসলে ওরা কিভাবে কাজগুলো করছে, কিভাবে ফান্ড রেইজ করতেছে, কিভাবে কোথায় কোন খাতে এক্সপেন্স করতেছে, এগুলো কিন্তু ওরা সবসময় কি রাগ করে রাখতে চায়, তাই না, ওভাবে ওপেনলি ফ্ল্যাশ করে না। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে, পাবলিক ফিনান্সের ক্ষেত্রে কিন্তু এটার কোনো সুযোগ নাই। পাবলিক ফিনান্সের ক্ষেত্রে তোমার কিন্তু সবকিছু ওপেনলি দিতে হবে, তা না হলে আবার বলেন না যে, যেমন দেখো বলেন আওয়ামী লীগের ক্ষেত্রে, মানে এখন বলতেছে বিএনপিরা বলে যে হ্যাঁ ওরা এই করছে ওই করছে, তো এইভাবে কোনো সুযোগ নাই যে তুমি চুপে চাপে কোনো কাজ করবা, সবকিছুই তোমাকে ওপেনলি মানুষের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে এইটা এরকম না আর কি, ওরা সবসময় একটা মিস্ট্রি রেখে দেয়। এবার বলছে ইন দ্য কেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল দেয়ার ক্যান বি নো ইন্টারনাল বোরিং।
ইন্ডিভিজুয়াল দ্যাট মিনস প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে তোমার ইন্টারনাল বোরোয়িংটা মানে করে না আর কি, কিন্তু পাবলিক ফিনান্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইট হ্যাজ আচ্ছা আমি এটা পড়ি, বলছে ইট হ্যাজ অলওয়েজ টু বি অ্যান এক্সটার্নাল লোন, বাট দ্য গভর্নমেন্ট ক্যান বোরো বোথ ইন্টারনালি ফ্রম ইটস ওন পিপল অ্যান্ড এক্সটার্নালি ফ্রম ফরেন গভর্নমেন্টস অ্যান্ড ফ্রম ফরেন পিপল। দ্যাট মিনস তোমার প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে ইন্টারনাল কোনো বোরোয়িং থাকে না, কিন্তু পাবলিক ফিনান্সের ক্ষেত্রে স্টেট তোমার ইন্টারনাল আর এক্সটার্নাল সব ধরনের বোরোয়িংটাই করতে পারে। আচ্ছা এরপর বলছে an individual has to earn his income, whereas the state gets most of its income from other people's income. No doubt sometimes the states also run productive enterprises and get income on their own account. আচ্ছা তার মানে মেইন কথা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট বলেন মানে সরকারের তো আসলে নিজের কোনো ইনকাম নাই, ওই অর্থে সরকার তো বলে না যে অন্যের টাকা দিয়ে চলে, মানে জনগণের টাকা কালেক্ট করে সেই টাকাটাই সে হচ্ছে খরচ করে। কিন্তু প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে তো ওই সুযোগ নাই, প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে নিজের ইনকাম নিজে ইনকাম করে তারপরে হচ্ছে তোমার সেই ইনকাম খরচ করতে হবে, এটাই বলছে আর কি। এরপর হচ্ছে the state can issue paper currency in order to meet its expenditure. এটা তো খুবই স্বাভাবিক যে একটা দেশের যে স্টেট এটা পারবে, কিন্তু একটা প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে তো সম্ভব না পেপার কারেন্সি তোমার ইস্যু করা সম্ভব না এক্সপেন্ডিচার মিট আপ করার জন্য। আচ্ছা এরপরে বলছে নো ইকুই মার্জিনালাইজিং অফ ইউটিলিটিজ। আচ্ছা এই কথাটা একটু হ্যাঁ ইকুই মার্জিনালাইজিং অফ ইউটিলিটিজ আমি আগে এইটা পড়তেছি, বলতেছে an individual tries to maximize satisfaction from his income by distributing his expenditure in such a manner as to have equimarginal utility in every case. But state expenditure is done by the finance department in an objective manner, not by equimarginalizing of utilities. তার আগে আমরা দেখি যে equimarginalizing of utilities টা কি বা এই লটা বলতে কি বোঝাচ্ছে। The law of equimarginal utility states that the consumer will distribute his money income between the goods in such a way that the utility derived from the last rupees spent on each good is equal. In other words, consumer is in equilibrium position when marginal utility of money expenditure on each goods is the same. মানে এখানে মেইনলি বলা হচ্ছে যে একটা সরকার, তুমি নরমালি চিন্তা করো যে একটা সরকার যখন এক্সপেন্স করে সেটা কিন্তু প্রয়োজনের ভিত্তিতে করে আর কি। ধরো বরিশালে এখন বরিশালের জন্য আমি ইউনিভার্সিটির কথাই বলি যে বরিশাল ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটিতে যে টাকা বাজেট ফিক্স করে ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই সেরকম করে না, আবার বরিশাল ইউনিভার্সিটির চাইতে যে বড় ইউনিভার্সিটি তাকে আরো একটু বেশি টাকা দেয়। তার মানে কি তার এক্সপেন্ডিচারটা অবজেক্টিভিটি মেইনটেইন করে, কেস টু কেস ভ্যারি করে, যার যেরকম প্রয়োজন তাকে সেরকম দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এরা সবসময় চায় ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা আনার জন্য সবগুলো তার ইনকামের ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল করার চেষ্টা করে, এবং এখানে অবজেক্টিভিটিটা ওইভাবে কেস টু কেস এরকম ভ্যারি করে না, ঠিক আছে। এরা দেখা যায় যে তাদের ইনকামটাকে যেন বলছে যে উইল ডিস্ট্রিবিউট হিজ মানি ইনকাম বিটুইন দ্য গুডস, মানে দুইটা গুডস এর মধ্যে হ্যাঁ সমানভাবে দেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে যাতে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা আসে সেটা সবসময় চেষ্টা করবে। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে এইভাবে গভর্নমেন্ট চিন্তা করে না, গভর্নমেন্ট যে টাকাটা আসে সেই টাকাটা থেকে সে তার যেখানে যেখানে যেভাবে মনে হয় মানে তার ফিনান্স ডিপার্টমেন্ট যেভাবে প্ল্যান করে সেই অনুযায়ী টাকাটা তারা ডিস্ট্রিবিউট করে। আচ্ছা এরপরে বলছে সারপ্লাস বাজেটিং ইজ এ ভার্চু ফর অ্যান ইন্ডিভিজুয়াল বাট নট বি সো ফর দ্য স্টেট। দ্যাট মিনস যে প্রাইভেট ফিনান্সের সময় সবসময় তারা চায় কিছু প্রফিট থাকুক, মানে কিছু সারপ্লাস থাকুক বাজেটিং এ, মানে ডেফিসিট বাজেটিং তারা কখনোই চায় না। কিন্তু গভর্নমেন্টের কিন্তু এই বিষয়টা ওরকম চিন্তা করে না, গভর্নমেন্ট সবসময় চিন্তা করে যে আমার যেখানে যেখানে খরচ করা দরকার সেখানে করতেই হবে, হয় সেটা আমি বিদেশ থেকে লোন করে হোক বা ইন্টারনাল বড় করে হোক না কেন, মানে আমার বাজেটিংটা সবসময় সারপ্লাসও হতে পারে ডেফিসিটও হতে পারে, মানে এটা নিয়ে তারা অত বেশি চিন্তা করে না। কিন্তু প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে সারপ্লাস বাজেটিংটাকেই ওরা ভার্চু হিসেবে ধরে নেয়, এইটাই বুঝেছে। আচ্ছা তোমরা বইয়ে আরো ডিটেলস করলে আরো ভালো বুঝবা, হ্যাঁ। তারপরেও কোনো কোশ্চেন আছে কিনা বলো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম দ্য ল, এই যে ম্যাম লাস্টের আগের পয়েন্ট ওই যে একটা ল এর বিষয়ে বলছিলেন ওইটা আসলে বুঝি না। এই যে দ্য ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি, এটার মানেটা কি আসলে, মানে একটু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা আচ্ছা ইকুই বলতে ইকুয়াল কথাটা বোঝাচ্ছে, আর মার্জিনাল ইউটিলিটি বলতে কি
বোঝায় এটা আগে বলো। মার্জিনাল ইউটিলিটি পড়ছো? জি ম্যাম, ইকোনমিক্সে পড়ছিলাম। হ্যাঁ, মনে আছে? বিষয়টা কিছুটা মনে আছে এরকম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা একই রকমের প্রোডাক্ট পারচেস করি তাহলে হচ্ছে একটা সময় ইউটিলিটির পরিমাণ কমতে থাকে। আচ্ছা, ইউটিলিটি বলতে কি বোঝাচ্ছে এখানে? ম্যাম, ইউটিলিটি বলতে স্যাটিসফ্যাকশন গেইন ফ্রম এনি অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, ইউটিলিটি বলতে স্যাটিসফ্যাকশনই বোঝায়। আচ্ছা, এই যে আমি ইউটিলিটি বলতেছি, ইউটিলিটি ইজ দ্য স্যাটিসফ্যাকশন অর বেনিফিট derived by consuming a product. Thus the marginality of a goods or service describes how much pleasure or satisfaction is gained from an increase in consumption. ঠিক আছে, মানে তুমি 1 ইউনিট তোমার কনজাম্পশন বাড়ার কারণে তুমি কি পরিমাণে স্যাটিসফ্যাকশন গেইন করলা, মানে কি পরিমাণ মানে বেশি স্যাটিসফ্যাকশন গেইন করলা আর কি, এটা বোঝাচ্ছে। এখন এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে। আচ্ছা, এখানে তোমার মেইনলি এইখানে যেটা বোঝাচ্ছে যে ইকুই মার্জিনাল ইউটিলিটি, এই লটা আসলে প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে এরা ফলো করে, কিন্তু এটা কিন্তু তোমার গভর্নমেন্ট বা স্টেট যারা পাবলিক ফিনান্সের ক্ষেত্রে এরা এই জিনিসটা ফলো করে না। তোমার যখন কোনো ব্যক্তি যেখানে তোমার যখন কোথাও ইনভেস্ট করে তখন তার যে ইনকাম, সেই ইনকামটা সে মানে সেই ইনকামটা সে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে চায়, এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন কিভাবে আর্ন করা যায়, একদম লাস্ট বলছে নাকি লাস্ট রুপি ফ্রম দ্য লাস্ট রুপি স্পেন্ড অন ইচ গুড, মানে প্রতিটা সেক্টরে বলবো, গুডস এখানে বাদ দিই, প্রতিটা সেক্টরে যে সে তার ইনকামটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতেছে, সেখান থেকে একেবারে হাইয়েস্ট যে স্যাটিসফ্যাকশনটা সে আর্ন করতে চায় আর কি। একদম মানে কি বলবো, যে মানে পুরোপুরি যাতে তুমি বেনিফিটটা তুমি ডিরাইভ করতে পারো, পুরোপুরি স্যাটিসফ্যাকশনটা ডিরাইভ করতে পারো, এইভাবে সে হচ্ছে ইনভেস্ট গুলা করে। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে এতটা তোমার ইকুই মার্জিনালাইজেশন অফ ইউটিলিটিস এই বিষয়গুলো ওইভাবে চিন্তা করা হয় না। গভর্নমেন্ট চিন্তা করে যে যেখানে যেরকম দরকার বা যে খাতে যেভাবে খরচ করা দরকার সে সেই খাতে সেভাবে খরচ করে। মানে এখানে আসলে প্রোডাক্ট পারচেজ ওইভাবে চিন্তা করা যাবে না, এখানে চিন্তা করতে হবে যে যেহেতু আমার এক্সপেন্ডিচারের খাতগুলা, মানে খাত কোন কোন এরিয়াতে আমি এক্সপেন্স করব। প্রাইভেট ফিনান্সটা যে কোনো জিনিস কি করে, যে একটা জিনিস তোমার ইনভেস্ট করার আগে অনেক বেশি চিন্তা করে যে এইখানে যে আমি ইনভেস্ট করছি সেখান থেকে আমি একদম সর্বোচ্চ এট দ্য লোয়েস্ট কস্টে আমি একদম বেস্ট বেনিফিটটা স্যাটিসফ্যাকশনটা গেইন করতে পারবো কিনা, এটা প্রাইভেট ফিনান্স চিন্তা করে। কিন্তু পাবলিক ফিনান্সের ক্ষেত্রে এতটা এইভাবে চিন্তা করে না, এরা অবজেক্টিভিটি বলতেছে, তার মানে কেস টু কেস, মানে এক এক জায়গায় যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেইভাবে তারা ইনভেস্ট করতেছে। যেমন দেখো গভর্নমেন্টের কি হয়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে বিভিন্ন প্রজেক্ট, দেখা যাচ্ছে 400 কোটি টাকার একটা প্রজেক্ট করে রাখছে, কিন্তু ওটা আসলে ওইখান থেকে ওইভাবে সরকার কোনো বেনিফিটই পাচ্ছে না, কিন্তু তারপরে ওই জায়গাটাই করা দরকার করছে। মানে জিনিসটা এইরকম যে পাবলিক ফিনান্সের ক্ষেত্রে দেখা যায় যে টাকাগুলো যেরকম জনগণের কাছ থেকে আসতেছে, জনগণের যেখানে যেরকম জনগণের দরকার এক্সপেন্ডিচার, সেই হিসাবে সরকার সেই খাতে টাকাটা খরচ করতেছে। হয়তো বা ওইখান থেকে যে খুব বেশি বেনিফিট বা স্যাটিসফ্যাকশন ডিরাইভ হচ্ছে এরকম হচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে যেখানে ইকুয়াল মার্জিনালাইজেশন অফ ইউটিলিটিস, মানে ইকুয়াল যে তোমার স্যাটিসফ্যাকশনের, মানে প্রতিটা গুডস থেকে যে তোমার স্যাটিসফ্যাকশন ইকুয়ালি আসবে এরকম না, এটা পাবলিক ফিনান্সের ক্ষেত্রে। কিন্তু প্রাইভেট ফিনান্সের ক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করে তারা হচ্ছে টাকাগুলো ইনভেস্ট করে আর কি। এইটাই বোঝাইছে। থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ পাবলিক ফিনান্স। এগুলা এই যে ইম্পর্টেন্স অফ পাবলিক ফিনান্স, দ্যাট মিনস ওই টাকাগুলো আমরা যে রেইজ করতেছে, সেই রেইজ ফান্ড গুলো যে আবার তোমার বিভিন্ন পারপাজে খরচ করতেছে সেটা আলাদা বিষয়। এই যে টাকাগুলো যে রেইজ করতেছে, সেই রেইজ করার এই ইম্পর্টেন্সটা কি আর কি। প্রথমে বলছে প্রোটেকশন টু ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ,
হ্যাঁ, প্রোটেকশন, যেমন মনে করো আমাদের একটা রেভিনিউ খাত আমরা কি দেখছি যে ইম্পোর্ট ডিউটি, এরকম দেখছি না, ইম্পোর্ট ডিউটি, এক্সাইজ ডিউটি। হ্যাঁ, এখন আমাদের মনে তো আসতে পারে যে একটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করব, সরকার অনেক সময় কি করে বিভিন্ন প্রোডাক্টের ইম্পোর্টের উপরে অনেক টাকা ট্যাক্স দিয়ে দেয় না, যে মনে করো যে ইলেকট্রনিক্স প্রোডাক্টস, আমি মানে এমনি ফর এক্সাম্পল বলতেছি, এখন কোনটাতে বেশি কোনটা কম আমি আর ইয়েতে যাচ্ছি না। মনে করো ইলেকট্রনিক্স প্রোডাক্টস, আমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টস মনে করো টেলিভিশন বিদেশ থেকে ইম্পোর্ট করব, দেখা যায় যে ওইটার উপরে অনেক প্রোডাক্ট এরকম আছে যে দেশের বাইরে থেকে আনার জন্য অনেকে আনতে চায় না, কেন? কারণ প্রচুর হচ্ছে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। ঠিক আছে, যেমন মনে করো আরেকটা বলি যে বাইরের দেশে অনেকেই বাইরের দেশে কিন্তু গাড়ির অনেক কম দাম, কিন্তু সেই গাড়িটা বাংলাদেশ পর্যন্ত আনতে গেলে তার 400% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, যা গাড়ির দাম তার কাছে তো অনেক গুণ বেশি সরকারকে ট্যাক্স দিতে হয়। এই যে টাকাটা দিতে হয়, টাকা তো যত দিবা সরকারের তত ইনকাম না, একটা সেন্সে তো তাই যে সরকার তার মানে আমার কাছ থেকে অন্যায়ভাবে টাকাটা নিচ্ছে, কিন্তু না, এই অন্যায়ভাবে নেওয়ার পিছনে সরকারের কিছু থাকে আর কি, প্রিন্সিপাল কিছু থাকে আর কি, কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি? যেমন প্রোটেকশন টু ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ। একটা দেশে তো ছোট বড় অনেক ধরনের ইন্ডাস্ট্রি থাকে, যে ছোট ইন্ডাস্ট্রি গুলো আছে, যে ছোট কোম্পানি গুলো আছে, সেইগুলো কিভাবে বাঁচবে? এখন যদি তুমি তোমার বিদেশ থেকে খুব সহজ শর্তে যদি তুমি অনেক বাহিরের প্রোডাক্ট নিয়ে দেশে ঢোকো, তখন তো দেশের ছোট ছোট প্রোডাক্ট গুলা তখন আর মানুষ কিনবে না। তো এই যে এখন কোন হেভি ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করার মাধ্যমে গভর্নমেন্ট কি করে, যে দেশের যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলো, যেগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি গুলোকে প্রোটেক্ট করে। তার মানে এই পাবলিক ফিনান্সের এটা একটা ইম্পর্টেন্স, একটা গুরুত্ব, যে সরকার একদিকে সরকারেরও রেভিনিউ আর্ন হলো, আবার অন্যদিকে কি হলো যে একটা দেশের যে একটা দেশীয় যে ব্যবসা সেটাও কি সচল থাকলো। তো এটাও এটার একটা গুরুত্বপূর্ণ একটা এইটাই বলছে আর কি। যেমন আমি বলি যে the government of an underdeveloped country protects its infant industries against foreign competition through various public finance activities like imposition of heavy tariff duties on imports, putting restrictions on imports, giving subsidies to keep the cost low. ঠিক আছে, মানে আমি যে কথাগুলো বললাম ওইটাই আর কি, যে যখনই হেভি ট্যারিফ দিচ্ছে এতে করে সরকারেরও কিন্তু একটা রেভিনিউ হচ্ছে, কিন্তু যেহেতু হেভি ট্যারিফ অনেকে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করবে না, আর যখনই ইম্পোর্ট করবে না তখন দেশীয় প্রোডাক্ট আরো কি হবে, এনকারেজ হবে, মানুষ কিনবে বেশি। তো এই সব দিক থেকে এটাও একটা ইম্পর্টেন্স। এরপর বলছে প্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। Planned economic development. Public finance renders valuable help in the planned economic development of a country. The planning authorities fix the priorities of expenditure for the planned period and raise the necessary funds to implement the plans through various fiscal measures. প্ল্যানিং কি বলছে, ফিক্স দ্য প্রায়োরিটিজ অফ এক্সপেন্ডিচার ফর দ্য প্ল্যান পিরিয়ড, যে মানে অনুযায়ী প্ল্যান অনুযায়ী এক্সপেন্ডিচার বিভিন্ন মানে যে ফান্ডটা রেইজ করতেছে সেই অনুযায়ী যখন তোমার হচ্ছে টাকাগুলো ঠিকভাবে মানে এক্সপেন্স করবে, তখন আলটিমেটলি কি হবে, এবং কি বলছে রেইজ দ্য নেসেসারি ফান্ডস টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যানস টু ভেরিয়াস ফিসকাল মেজার্স, তখন আলটিমেটলি তোমার ইকোনমিক যে ডেভেলপমেন্টটা হবে। এখন যেটা হচ্ছে, এখন দেশে কিন্তু একটা মোটামুটি একটা প্ল্যান্ড ওয়েতে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদের জিডিপি বাড়তেছে, হ্যাঁ, সবকিছুই কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি, যে সরকার বিভিন্ন তোমার প্ল্যানিং ওয়েতে হ্যাঁ ফান্ডও রেইজ করতেছে জনগণের কাছ থেকে, আবার সেই রেইজড ফান্ডটা কি করতেছে বিভিন্ন খাতে, যেখানে যেখানে ইম্পর্টেন্ট খাত সেখানে এক্সপেন্স করতেছে, যে কারণে আলটিমেটলি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা আরো বেশি হচ্ছে। এটাই বোঝাইছে যে পাবলিক ফিনান্সের কারণে যখনই তুমি রেভিনিউ বিভিন্ন খাত থেকে নিচ্ছ এবং সেটার মাধ্যমে তুমি একটা প্ল্যান্ডতে এক্সপেন্স করছো, তখন তোমার ডেভেলপমেন্টটা আরো বেশি দ্রুততর হচ্ছে। এটাই। আচ্ছা, রেগুলেটিং কনজাম্পশন হ্যাবিটস। আচ্ছা, এই পাবলিক ফিনান্সের মাধ্যমে দ্যাট মিনস তুমি যখনই দেখা যাবে রেগুলেটিং কনজাম্পশন হ্যাবিটস মানে কি, যেগুলো মানে কনজিউম করা মানুষের জন্য খারাপ, সিগারেট বা তোমার ওই যে মানে এই রিলেটেড আর কি, মাদক দ্রব্য বা ওয়াইন রিলেটেড যে ইয়েগুলা। আচ্ছা, আমি এখানে পড়ি, পাবলিক ফিনান্স রেগুলেটস দ্য কনজাম্পশন হ্যাবিটস অফ দ্য পিপল. It imposes taxes on items of consumption, the use of which is to be discouraged, such as wine, cigarettes, etc., and allows concessions and rebates in taxes if it likes to encourage the consumption of any commodity. মানে ওইটাই আর কি, যেগুলো মানুষের জন্য ভালো সেগুলোতে রিবেট দিবে বা সেগুলোতে আরো এনকারেজ করবে সরকার, আবার যেগুলো খারাপ সেগুলোতে হাই ট্যারিফ
করার ফলে কি করতেছে, সরকারের ফান্ড রেইজ হচ্ছে, সেই সাথে মানুষেরও আগে হয়তো বা কেউ 10টা সিগারেট খেত, দাম বাড়ার কারণে এখন 5টা খায়। তো তার মানে কি আস্তে আস্তে তার হ্যাবিটটা কমতেছে, তাই না, খারাপ জিনিসগুলোর প্রতি। এই দিক থেকেও তোমার পাবলিক ফিনান্স এটাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। আচ্ছা, এরপর বলছে রিডিউসিং ইনইকুয়ালিটিস। এটা তো সহজই, যে টাকা সরকার বিভিন্ন গরিব মানুষকে বিভিন্ন ভাবে, যে এখন কি 10 টাকায় চাল, এই যে সব বিভিন্ন জিনিস সুবিধা দিচ্ছে। এগুলোর করার কারণ হচ্ছে যে গরিবরা যাতে আরেকটু ভালো থাকে, আবার বড় লোকরা যেসব আইটেম কেনে, ধরো দামি দামি যেগুলো ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেগুলোর উপর হাই ট্যারিফ দেয়, যাতে করে যে ওদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ওই টাকাগুলো আবার গরিবের কাছে বিতরণ করা। তো এইভাবে দেখা যাচ্ছে যে পাবলিক ফিনান্সের মাধ্যমে তোমার ইনইকুয়ালিটিসটা যতটা কমানো সম্ভব হয় আর কি। The public finance বলছে যে plays vital role in the government can levy heavy taxes on the richer sections of the society and spend the income so received on providing various facilities to poor sections of the society, such as providing free medical facilities, education, cheap housing, cheap rations, হ্যাঁ, মানে এই সব কিছু দিয়ে তাতে করে বড়লোক এবং গরিবের পার্থক্যটা কমে যায়। আচ্ছা, এরপর নাম্বার 5 হচ্ছে মেইনটেনিং ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট এর মধ্যে একটা ব্যালেন্স করে, ব্যালেন্সের মাধ্যমে তোমার ব্যালেন্স অফ ট্রেডটা হচ্ছে মেইনটেইন করে। হ্যাঁ, it was the government always restricts the imports only to the essential items, hence imports of non-essential items are taxed heavily and encourages the exports of its surplus production. It reduces the tax burden on export items and also supports them with subsidies and grants. মানে এক্সপোর্টকে সবসময় এনকারেজ করবে কিভাবে, সাবসিডির মাধ্যমে বা এক্সপোর্ট ডিউটি কমানোর মাধ্যমে। আর ইম্পোর্ট যেগুলো এসেনশিয়াল না, যে প্রোডাক্টগুলো, সেগুলোর ইম্পোর্টের উপর হেভি ট্যারিফ মানে ইম্পোজ করে এভাবে সরকার ব্যালেন্স অফ ট্রেডটা মেনটেন করে। আচ্ছা, এবং মেনটেন করার জন্য তোমার এই যেহেতু এই টাকাগুলো সব সরকারের খাতেই যায়, সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে বলছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটা তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট যখন ফান্ড রেইজ করে এবং সেই ফান্ডটা যখন ইন্ডাস্ট্রি বিভিন্ন পারপাজে খরচ করে, তখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যায়। এই যেখানে বলছে যে গভর্নমেন্ট গ্রান্টস সাবসিডিজ এন্ড গ্রান্টস টু ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ দিস ডেজ টু এনেবল দেম টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট আইটেমস। ঠিক আছে, এরপর বলছে পাবলিক ফিনান্স ইনডিউসেস দ্য ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য টাইম অফ রিসেশন। যেমন এখন মানে বেস্ট এক্সাম্পল, এই যে করোনার মধ্যে 5,000 কোটি টাকা দিল গার্মেন্টস ফ্যাক্টরি গুলাকে, তাহলে এই টাকাগুলো কিভাবে দিল? তার মানে সরকার তো এই টাকাগুলো জনগণের কাছ থেকেই নেয়, নিয়ে আবার এই টাকাগুলোই আবার তাদেরকে 2% ইন্টারেস্টে বা নামমাত্র ইয়েতে মানে বিভিন্ন ওদেরকে দিচ্ছে। তারপরে তোমার সবাইকেই তো দিচ্ছে, মালিক শ্রমিক বিভিন্ন যে মার্কেট যারা, ওদেরকে দিচ্ছে। মানে এই করোনা পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতেই সরকার কি করে, যে তোমার এই ফান্ড বিভিন্ন ভাবে বিভিন্ন শর্তে বিভিন্ন ধরনের সহায়তা করে। হয় তোমার বিভিন্ন গ্র্যান্ট দেয়, গ্র্যান্টের দেওয়ার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা করে থাকে। তো এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তোমার পাবলিক ফিনান্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা আচ্ছা, আমি মোটামুটি একটা যত দ্রুত শেষ করা যায় এটা করতেছি। তোমরা এই মানে বইয়ে খুব সুন্দর করে সব লেখা আছে এবং খুব সহজ ভাষায়, হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে পড়বা। আর পরীক্ষায় যখন আসবে পয়েন্ট গুলো অবশ্যই তোমার মনে করো 6টা পয়েন্ট এখানে আছে, 6টা পয়েন্টে লিখলা, 6টার মধ্যে 2-4 লাইন লিখলা, সাথে কিছু এক্সাম্পল দিলা, তাহলে তোমাদের মোটামুটি এটা কভার হয়ে যাবে যদি পরীক্ষা আসে কোশ্চেন এরকম। ম্যাম, আমাদের এই স্লাইড গুলো দিয়ে দিলে একটু ভালো হতো। আমাদের যে গ্রুপটা আছে ওখানে যদি আপনি একটু আপলোড করে দিতেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব। মানে আমি এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে, মানে এই চ্যাপ্টার তো আজকে মনে হয় না শেষ হবে, একটা চ্যাপ্টারে অনেকগুলো তো, আর যেহেতু একদম শুরুর দিকে, এই জন্য আমি মোটামুটি ধরে ধরে পড়ানোর চেষ্টা করতেছি। তো হ্যাঁ, তোমাদের পিপিতে দিব এটা। জাস্ট আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে মেবি 2টা লেকচারে শেষ হয়ে যাবে, নেক্সট লেকচার হয়ে গেলে তখন একবারে আর কি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ডেফিনিশন অফ, তোমার ওই 40 মিনিট শেষ হয়ে গেছে? ম্যাম, দুইটা আসলে সেম পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে কানেক্ট করেছি তো, তাই ম্যাম 8টা 20 এই সেশনটা চলবে। আচ্ছা, এটা কতক্ষণ চলবে? 8টা 20 পর্যন্ত ম্যাম। 20, আচ্ছা, আমি তাহলে 8টা 20-এর মধ্যেই শেষ করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ট্যাক্স, ডেফিনিশন অফ ট্যাক্স। এইটা হচ্ছে এখন হচ্ছে আমরা মেইন ইয়েতে আসলাম আর কি, আমাদের কোর্স রিলেটেড যে টপিক সেটাতে চলে আসলাম, ডেফিনিশন অফ ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স এখানে বলা হচ্ছে যে ট্যাক্স শব্দটা আসছে হচ্ছে তোমার টার্ম ট্যাক্স has been derived from the French word TAXE,
এটাও ট্যাক্সই হবে। ট্যাক্স এই শব্দ থেকে এসছে, ফ্রেঞ্চ ওয়ার্ড, and etymologically the Latin word taxare is related to the term tax, which means to charge. ট্যাক্স এটা বলতে আসলে মেইনলি চার্জ বোঝায়। ট্যাক্স ইজ a combination, tax is a contribution exacted by the state. It is a non-penal but compulsory and unrequited transfer of resources from the private to the public sector levied on the basis of the আচ্ছা, এত ঝামিয়াতে না যাই। এখানে বলছে যে according to article 1521 of the Constitution of Bangladesh, taxation includes the imposition of any tax, rate, duty or impost, whether general, local or special, and tax shall be constituted accordingly. এটা হচ্ছে তোমার বাংলাদেশের যে গভর্নমেন্টের বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে 1552 আর্টিকেলে এইভাবে বলা হয়েছে যে ট্যাক্সেশন বলতে কোন কোন বিষয়গুলো আসলে ট্যাক্সেশনের মধ্যে পড়বে। সেটা বলছে যে কোনো প্রকার ট্যাক্স, মানে আমরা ওই যে এর আগে যে পড়লাম না ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, হ্যাঁ, যে কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সবগুলোই আসলে এই ট্যাক্সেশনের মধ্যে পড়বে আর কি। তো ওইটাই বলছে ট্যাক্স, যে কোনো ট্যাক্স, তারপর রেট, ডিউটি আর ইম্পোস্ট। ডিউটি আর ইম্পোস্ট বলতে যে ইম্পোর্ট ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো আর কি। তারপর বলছে কি ওয়েদার জেনারেল, লোকাল আর স্পেশাল। জেনারেল আছে, তারপর লোকাল কিছু ট্যাক্স, যেমন যে লোকাল ট্যাক্স কিছু দিতে হয়, কর্পোরেশন ট্যাক্স দিতে হয়। তুমি মনে করো কোনো কর্পোরেশনের আন্ডারে থাকলে সেখানে কিছু ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, জেনারেল ট্যাক্স বলতে যে তোমার ওই ইনকাম ট্যাক্স এগুলো। আবার স্পেশাল যদি কোনো ধরনের ট্যাক্স থাকে, যেমন যে বললাম না যে স্পেশাল লেভি, একটা পড়লাম না অ্যাডজাস্টমেন্ট অফ বেটারমেন্ট লেভি, এই টাইপের যদি কোনো ট্যাক্স থাকে, এই সবগুলোই হচ্ছে তোমার ট্যাক্সেশন। এই সবগুলোকেই বলা হচ্ছে যে ট্যাক্সেশন। দ্য ইম্পোজিশন অফ এনি ট্যাক্স, রেট, ডিউটি অর ইম্পোজড whether জেনারেল, লোকাল আর স্পেশাল, and tax shall be constituted accordingly, এবং ট্যাক্সটাও ওভাবেই মানে অ্যাকর্ডিংলি হচ্ছে কনস্টিটিউট হবে। আচ্ছা, এখন এখানে আমার এই বইয়ে অনেকগুলা মানে রাইটারের হচ্ছে ট্যাক্সের সংজ্ঞা দেওয়া আছে। আমি একটা সহজ সংজ্ঞা এখানে লিখছি যাতে সহজে বোঝা যায়। সেটা হচ্ছে P.E. Taylor বলছে যে ট্যাক্স ইজ আ কম্পালসারি পেমেন্ট টু গভর্নমেন্ট উইদাউট এক্সপেকটেশন অফ ডিরেক্ট রিটার্ন ইন বেনিফিট টু দ্য ট্যাক্স পেয়ার। এটা হচ্ছে সবচেয়ে একটা মানে আমার কাছে মনে হচ্ছে খুব ইজিলি বোঝা যাবে যে ট্যাক্স হচ্ছে যে গভর্নমেন্টকে আমাকে একটা কম্পালসারি পেমেন্ট, মানে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টকে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে। এটার একটা অবশ্যই মানে আছে আর কি, কত দিতে হবে, কি দিতে হবে, কিভাবে ক্যালকুলেশন হবে, সেগুলো তো অনেক রুলস এর ব্যাপার। বাট এখানে বলা হচ্ছে যে একটা কম্পালসারি পেমেন্ট, দ্যাট মিনস তুমি যদি না দাও তাহলে তোমাকে গভর্নমেন্ট ধরবে। সুতরাং কম্পালসারি পেমেন্ট উইদাউট এক্সপেকটেশন অফ ডিরেক্ট রিটার্ন, মানে আমি কোনো এক্সপেক্ট করতে পারবো না যে আমি এই টাকাটা দিচ্ছি, ধরো 1000 টাকা দিচ্ছি, 1000-এর বিপরীতে আমি কোনো একটা সার্ভিস পাবো, এরকম কোনো বেনিফিট আমার নাই এখানে। এই জন্য বলছি উইদাউট এক্সপেকটেশন অফ ডিরেক্ট রিটার্ন ইন বেনিফিট টু দ্য ট্যাক্স পেয়ার। দ্যাট মিনস যে ট্যাক্সটা দিবে তাকে বলতেছে ট্যাক্স পেয়ার। সুতরাং সে যে ট্যাক্সটা দিবে গভর্নমেন্টকে, সেই ট্যাক্সের বিপরীতে সে কোনো ডিরেক্টলি কোনো বেনিফিট পাবে না, কিন্তু ইনডিরেক্টলি তো বেনিফিট পাবেই। কারণ এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, সবার ট্যাক্স মানে সরকারের খাতে জমা হবে, সরকার সেখান থেকেই তো আবার আমাদেরকে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করে দিবে, তাই না? আমাদেরকে বিভিন্ন মেডিকেল হসপিটাল করে দিবে, সেখান থেকে আমরা চিকিৎসা নিব। তো আলটিমেটলি ইনডিরেক্ট বেনিফিট আমরা পাবো, কিন্তু ডিরেক্টলি কোনো বেনিফিট আমি পাবো না। সেটাকেই বলা হচ্ছে ট্যাক্সেশন, ট্যাক্স আর কি, ডেফিনিশন অফ ট্যাক্স। আচ্ছা, এখানে আরো আছে, যেমন বলছে যে ট্যাক্স মিনস দ্য ইনকাম ট্যাক্স পেয়েবল আন্ডার দ্য অর্ডিন্যান্স and includes any additional tax, excess profit tax, penalty, interest, fees or other charges leviable or payable under this ordinance. That means ওই যে আমরা যে খাতগুলো বলছি সোর্সেস অফ রেভিনিউ, ওই খাতগুলোই সবগুলোই, হ্যাঁ, যে কোনো একটা জিনিস যদি তুমি যদি পেয়েবল হয় আন্ডার দ্য অর্ডিন্যান্স, সেটাকে আমরা বলবো ট্যাক্স। আশা করি কিছুটা হলো বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো ট্যাক্স? হ্যাঁ, ট্যাক্স বলতে কি বোঝায় আর কি। আচ্ছা, তোমাদের যদি ট্যাক্সের ডেফিনেশন বলা হয় তাহলে তোমরা এই বিষয়গুলো সবই লিখবা, যে ট্যাক্স কোথা থেকে আসছে, হ্যাঁ, ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসছে, এরকম। তারপরে যে আর্টিকেল 152 এই কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই ডেফিনেশনটা অবশ্যই দিবা, এবং এটার সাথে এই যে নিচে তোমার 4টা ডেফিনেশন দেওয়া আছে, এখান থেকে একটা বা ছোট করে 2টা দিলা। এই তো এইভাবে হচ্ছে তোমরা ডেফিনেশনটা লিখবা। আমি মানে একসাথে বলে দিচ্ছি আর কি কিভাবে লিখবা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্স। ট্যাক্সের ক্যারেক্টারিস্টিক্সটা
কি ট্যাক্সের ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, প্রথমে হচ্ছে ট্যাক্স ইজ এ পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল অ্যাজ ইট ইজ লেভিড বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ পার দ্য সেকশন 83 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আচ্ছা, আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে যে এটা কিন্তু তোমার এই যে বিভিন্ন সেকশনের নাম এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সেকশন আবার ভুল করা যাবে না। যেমন এখানে বলছে সেকশন 83 অফ দ্য কনস্টিটিউশন, বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে সেই তার সেকশন 83 তে যেভাবে বলা আছে সেইভাবে তোমাকে ট্যাক্সটা দিতে হবে। এটাই বলছে যে ট্যাক্স ইজ এ পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে পে করতে হবে, এবং এটা ইন্ডিভিজুয়ালের উপর যখন চার্জ হবে সেটাই, এবং অ্যাজ পার দ্য সেকশন 83 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এরপর কি বলছে, পেমেন্ট অফ ট্যাক্সেস ইজ নন পেনাল অ্যান্ড, মানে এটা নন পেনাল, নন পেনাল বলতে বোঝাচ্ছে যে এটা কোনো পেনাল্টি না, মানে এটা কোনো জরিমানা না, এটা হচ্ছে তোমার একটা কম্পালসারি পেমেন্ট। হ্যাঁ, এটা মানে নন পেনাল বলতে এটাই বলতেছে। এটাকে আমরা বললাম না যে পেনাল্টিজ অর ফাইনস, যে তুমি একটা যদি যদি কোনো একটা ল ব্রেক করো বা কোনো একটা কারণে যে আমাদেরকে পেনাল্টি দিতে হয়, কিন্তু এটা কিন্তু ল ব্রেকিং বা এরকম না, এটা হচ্ছে একটা গভর্নমেন্টের একটা ইম্পোজিশন। গভর্নমেন্ট আমার একটা ব্যক্তির উপরে একটা করবে, ইম্পোজ করবে যে তার যদি একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি থাকে, ধরো সেই স্যালারির উপর ট্যাক্স দিতে হবে, আর যদি একটা ব্যবসা থাকে, মানে সবকিছুর একটা লিমিট আছে, ওই লিমিটটা ক্রস করলে সরকারকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। ওইটাই বলছে যে অ্যাজ পার দ্য সেকশন 83, মানে ওই রুলস অনুযায়ী যদি তুমি পড়ে যাও ওই লিমিটের বাইরে, তার মানে তোমাকে ওই নিয়ম অনুযায়ী ট্যাক্সটা দিতে হবে, এইটাই আর কি। বাট এটা নন পেনাল একটা এটা কোনো পেনাল্টি না, এন্ড কম্পালসারি, অবশ্যই কম্পালসারি দিতেই হবে, না দিলে তখন আবার পুলিশ ধরে নিয়ে যাবে আর কি। হেন্স রিফিউজাল টু পে এ ট্যাক্স ইজ এ পানিশেবল অফেন্স। এই যে বললাম যে তুমি যদি রিফিউজ করো যে আমি ট্যাক্স দিব না, তখন আবার পানিশেবল হয়ে যাবে, তখন আবার সরকার মানে পুলিশ ধরে নিয়ে যাবে। এরপর কি বলছে, an element of sacrifice is there, an element of sacrifice is there in the payment of a tax as they pay the taxes in order to ensure public interest. আচ্ছা, মানে এটার একটা ট্যাক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স এই হিসেবে দেওয়া হয়েছে যে আমরা যে পে করতেছি, আমরা যে ট্যাক্সটা পে করতেছি, এটা পাবলিক ইন্টারেস্টের। আসলে তো, কারণ আমরা ট্যাক্স যদি না দিই গভর্নমেন্ট টাকা পাবে কোথায়? টাকা না পেলে সরকার খরচ করবে কিভাবে, তাই না? যে দেখো না টিভিতে মাঝে মধ্যে বলে না যে এনবিআর তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী তারা ট্যাক্স পায় নাই। তার মানে কি, জনগণ অসচেতন, জনগণ ট্যাক্স দিতে চায় না, ট্যাক্স ফাঁকি দেয়। তো এই ট্যাক্স ফাঁকি দিলে তো হবে না, ট্যাক্সটা তো একটা তোমার হচ্ছে পাবলিক ইন্টারেস্টে খরচ হবে। সুতরাং এটাও কিন্তু তোমার ওইটাই বলছে যে এলিমেন্ট অফ স্যাক্রিফাইস ইজ দেয়ার। হ্যাঁ, এখানে একটা স্যাক্রিফাইসের একটা বিষয় আছে। কেউ কিন্তু তার মানে আমরা সবাই কি করি যে আমি যদি আমার টাকাটা দিয়ে দিব বাবা, কিন্তু আলটিমেটলি টাকাটা কিন্তু সবার ভালো ইন্টারেস্টে, পাবলিক ইন্টারেস্টে খরচ হয়। আচ্ছা, তারপর বলছে দ্য এইম অফ, নাম্বার 4 বলছে এইম অফ ট্যাক্স কালেকশন ইজ টু ফাইন্যান্স দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টু এনশিওর পাবলিক ইন্টারেস্ট এন্ড ওয়েলফেয়ার। একই কথা আমরা যেটা বলছি যে ট্যাক্স কালেকশনটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যেটা সে পাবলিক ইন্টারেস্টে করবে এবং ওয়েলফেয়ারে করবে, এই জন্যই ট্যাক্সটা কালেক্ট করা হয়। এরপর বলছে নাম্বার 5, ট্যাক্স ইজ নট দ্য কস্ট অফ দ্য বেনিফিট. Tax is not the cost of the benefit conferred by the government on the public. The benefit received from the country is not directly the return of tax. এটাই বলতেছে যে আমরা যে বেনিফিটটা নিচ্ছি সেটা সরাসরি কিন্তু কস্ট হিসেবে ট্যাক্সটা না। মনে করো ট্যাক্স আমি দিচ্ছি 1000 টাকা, এই 1000 টাকার জন্যই মানে 1000 টাকার সমমূল্যের যে বেনিফিট আমরা সরকারের কাছ থেকে নিচ্ছি তা কিন্তু না। আমি তো সরকারের কাছ থেকে ধরো নিচ্ছি পদ্মা সেতু, ফর এক্সাম্পল আমি এটা বলতেছি আর কি, যে আমরা নিচ্ছি পদ্মা সেতু, যেটা কত কোটি টাকার একটা জিনিস, তাই না? কিন্তু আমি পার্সোনালি ট্যাক্স দিচ্ছি ধরো 1000, কেউ দিচ্ছে 5000, কেউ 10000, তাই না? এটাই বলছে যে এটা কিন্তু সরাসরি কস্ট অফ দ্য বেনিফিট না, মানে ওই বেনিফিটের কস্টিংটা বলা যাবে না, ঠিক আছে? এটাই বলছে যে বেনিফিট রিসিভড ফ্রম দ্য কান্ট্রি ইজ নট ডিরেক্টলি দ্য রিটার্ন অফ ট্যাক্স। এরপর বলছে ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম সোর্সেস অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। এটা তো অবশ্যই একটা গভর্নমেন্টের মেইন সোর্সই বলা যায় হচ্ছে এটা ট্যাক্স। এবার বলছে ট্যাক্স ইজ নট এনি ফাইন অর পেনাল্টি। এটা নন পেনাল, এটা কোনো পেনাল্টি না, কোনো জরিমানা না, এটা জাস্ট সরকার ইম্পোজ করে তার বিভিন্ন খাতের বিপরীতে আর কি। Tax can only be imposed by the government of a country. হ্যাঁ, এটা ট্যাক্সটা শুধুমাত্র একটা দেশের গভর্নমেন্ট ইম্পোজ করতে পারে, আর কারো এই অথরিটিটা নাই। তো এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্স। এখানে আমি আসলে লিখি নাই, লেখার সময় পাই নাই, আর আমার বইয়ে সব খুব সুন্দর করে দেওয়া আছে, এই জন্য আসলে আমার আর মনে হলো যে লিখে কি করব। আচ্ছা, এরপরে হচ্ছে পারপাসেস অর অবজেক্টিভস অফ ট্যাক্সেস, ট্যাক্সেশন, যে এটার অবজেক্টিভস কি।
ঠিক আছে? এটার সাথে তোমার ওই যে পাবলিক রেভিনিউ যে ছিল না, সরি পাবলিক ফিনান্সের যে ইম্পর্টেন্স, এই দুটার অনেক মিল আছে। একই কথাই এখানে ঘুরে উল্টে আসছে। আমার মনে হয় না এগুলা নিয়ে আর খুব বেশি করার। তারপরেও আমি বলি যে প্রথমটা বলছে কি রেভিনিউ কালেকশন। হ্যাঁ, এটা তো অবশ্যই তোমার ট্যাক্সেশনের মেইন পারপাসটাই তো হচ্ছে রেভিনিউ কালেকশন। কারণ এই টাকা দিয়েই সরকার চলে বলা যায়, তাই না? সরকারের ম্যাক্সিমাম টাকাই আসে ট্যাক্স থেকে। সুতরাং মেইন পারপাসেস অফ ট্যাক্সেশনটাই হচ্ছে রেভিনিউ কালেক্ট করা। এরপর কি বলছে, রিডাকশন অফ ইনইকুয়ালিটিজ ইনকাম এন্ড ওয়েলথ। হ্যাঁ, এটা তো আরো ভালো বোঝার কথা। গরিব বড়লোকের পার্থক্যটাকে কমানোর জন্য, হ্যাঁ, ইনকাম এবং ওয়েলথের ইনইকুয়ালিটিসটাকে কমানোর জন্য হচ্ছে তোমার ট্যাক্সেশনটা করা হয়। যারা বড় লোক তারা বেশি ট্যাক্স দিবে, যারা গরিব তার ট্যাক্সই নাই। হ্যাঁ, ভ্যাট ছাড়া তো আর গরিবরা ট্যাক্স ওভাবে দেয় না। এরপরে কি বলছে, অ্যাক্সেলারেটিং ইকোনমিক গ্রোথ। না, অবশ্যই ইকোনমিক গ্রোথের জন্য তো তোমার অ্যাক্সেলারেট মানে কি, যে তোমার ইকোনমিক গ্রোথটা তোমাকে বজায় রাখার জন্য তো তোমার টাকা লাগবে। আর টাকা তুমি সরকার টাকা পাবে কোথায়? অবশ্যই ট্যাক্স গভর্নমেন্ট। যেমন তোমার আগে কি হতো, যখন রাজা বাদশারা ছিল, জমিদার, ওরা কি করতো, কর নিত না? একই জিনিসই কিন্তু এটা। আগে হচ্ছে যে সবাই বলতো না যে এই মানে বার্ষিক একটা কর দিবি, তো এই এখনো কিন্তু সেম একই জিনিসই চলতেছে। যে রাজা বাদশার বদলে এখন একটা গণতান্ত্রিক সরকার আসছে এবং জনগণরা সরকারকে ট্যাক্স দেয়। তো এই ট্যাক্স ছাড়া তো আর ইকোনমিক গ্রোথ সম্ভব না। সুতরাং তো অ্যাক্সেলারেট দিয়ে সেটা দরকার। আবার কন্ট্রোল অফ কনজাম্পশন, ওই যে বিভিন্ন যেগুলো তোমার হেভি, কি বলবো, যেগুলো শরীরের জন্য ভালো না, সিগারেট বলো, ওয়াইন বলো, আদার্স যেগুলো খারাপ, ওগুলোর প্রতি হেভি ট্যাক্স সরকার ইম্পোজ করার মাধ্যমে কনজাম্পশনটাকে কন্ট্রোল করে। বা দেখা গেছে যে যেমন ফর এক্সাম্পল যে আরো অন্যভাবেও এই করা যায়, যেগুলো মনে করো আননেসেসারি প্রোডাক্ট, হ্যাঁ, যেগুলো খুব বেশি লাগে না, সেগুলো প্রোডাক্টের উপর হেভি ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে, যাতে করে জনগণ সেই প্রোডাক্ট গুলো বেশি না কেনে। কারণ যখনই ট্যাক্স বেশি ইম্পোজ করবে তখনই তো ওই প্রোডাক্টের দাম অনেক বেড়ে যাবে, সবাই সেই প্রোডাক্টটা কিনতে পারবে না। যখনই কিনতে পারবে না তখনই আলটিমেটলি ওর কনজাম্পশনটা কন্ট্রোল হবে। এটাই। এরপর প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রিজ, ওই আগের কথাগুলাই যেগুলো বললাম, যে ইম্পোর্ট ডিউটি বাড়ায় দেওয়ার কারণে তখন দেখা যাবে যে বাহির থেকে প্রোডাক্ট বেশি আসবে না, তখন দেশের প্রোডাক্ট গুলাই বেশি বেশি বিক্রি হবে, এতে করে লোকাল ইন্ডাস্ট্রিজ গুলা বাঁচবে। এই ইকোনমিক ডেভেলপমেন্ট, আলটিমেটলি ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ট্যাক্স, কারণ ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে কথাগুলো বলছি ওই কথাগুলাই আর কি এখানে, যে দ্য ট্যাক্স রেভিনিউ ক্যান বি ইউজড বাই দ্য গভর্নমেন্ট টু এনশিওর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, তারপরে it can be used to build the infrastructure, to invest in social security programs, in various poverty alleviation programs. Government can invest in productive sectors and can reduce unemployment. তো এত কিছু যখনই করবে তখন এই টোটাল যে ইকোনমিক ডেভেলপমেন্টটা সেটা এনশিওর হবে। বুঝে গেছে? এগুলোই হচ্ছে তোমার আজকের জন্য পারপাসেস আর অবজেক্টিভস অফ ট্যাক্সেশন। তোমরা যে আমি বুক রেফারেন্স যেটা দিলাম সেটা তোমরা আমার মনে হয় বরিশালেই বা যে যেখানে আছো as soon as possible বইটা কিনে ফেলবা। বুক রেফারেন্সটা কোথায়? হ্যাঁ, এই বইটা কিন্তু লাগবে। এই বইটা তোমার খুবই ভালো এবং খুব সহজ করে সবকিছু বলা। ঠিক আছে, এই বইটা তোমাদের কিনতে হবে, কারণ এখানে প্রচুর ওই অঙ্ক করতে হবে, তো বই ছাড়া হবে না। আর বইয়ের দাম বেশি না, মনে হয় 100-200 টাকার মধ্যে পেয়ে যাবা। সুতরাং বইটা কিনে ফেলাই ভালো। আর এটা তোমার ফিউচার রেফারেন্সের জন্য লাগবে। হ্যাঁ, এটা শুধু মানে এখন না, ট্যাক্সেশন কোর্সটা তো আসলে ইম্পর্টেন্ট একটা কোর্স, এই আর কি। আচ্ছা, এখন বলো, আর মনে হয় 5-7 মিনিট আছে, তোমাদের সাথে কথা বলি। শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? 84। 86 ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের সিআর হচ্ছে একজন শাম্মী, আরেকজনের নাম কি? ম্যাম জাকিউল হাসান। জাকিউল হাসান। আচ্ছা আচ্ছা, এই যে 23 না, 19 মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে কি আগের সেমিস্টার সব রেজাল্ট পেয়ে গেছো? রেজাল্ট সব পেয়েছো? সেকেন্ডটা দিছে ম্যাম। ম্যাম রেজাল্ট পেয়েছি। ও, মানে সবগুলো পেয়ে গেছো না? ম্যাম ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার এটা পেয়েছি, থার্ড আর ফোর্থ এরটা এখনো পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যান্য কোর্স কি শুরু হয়েছে? আমার তো আজকেই প্রথম হলো। সবাই কি অনলাইনে? আচ্ছা হয়ে আচ্ছা গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, সমস্যা নাই। আমার এই কোর্স আসলে মানে ম্যাথমেটিক্স তো মানে অঙ্ক শুরু করলে আসলে অনলাইনে খুব টাফ হয়ে যাবে, কারণ এক একটা অঙ্ক তো অনেক বড় বড়। কিভাবে নিব জানি না, আল্লাহ আল্লাহ করতেছি যাতে ক্লাসে যাওয়া যায়, তাহলে সুবিধা হবে আর কি। আর প্রথম দিকে একটু থিওরিটিক্যাল আছে তো, 2-3টা চ্যাপ্টার থিওরিটিক্যাল, তো এগুলো অনলাইনে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে অফলাইনে হলে তো ম্যাথ গুলো শুরু করব, এই আর কি। তোমাদের এই কোর্সটা একটু বড়, হ্যাঁ, তোমাদের আবার মানে তোমরা ভয় পাচ্ছ না তো? কারণ এর আগে আমি এই কোর্স নিতে তো দেখা যায় যে কয়েকটা চ্যাপ্টার পড়ানোর পরে স্টুডেন্টরা বলা শুরু করে দেয়, আল্লাহ আর কত বলবো, মানে এই টাইপের একটা অবস্থা। এই কারণেই বললাম। আর এই সাবজেক্টটা তো আমার মনে হয় একটু ইন্টারেস্টিং তোমাদের লাগার কথা, কারণ যেহেতু এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি আর কি। তোমরাও ভবিষ্যতে ইনকাম ট্যাক্স দিবা, তো কিছুটা ধারণা থাকবে আর কি, আশা করি। এই আর কি। আচ্ছা বলো, তোমাদের কি কিছু জানার আছে আমার কাছে, বা কোর্স রিলেটেড বা যে কোনো বিষয়? ম্যাম আপনি ম্যাম সহায় ম্যাথ থাকলে গুলা কি ম্যাম বেশি কঠিন? সবচেয়ে সহজ হয়ে যাবে ম্যাথ ম্যাম। হ্যাঁ, কি বলতেছো? ম্যাম আপনি যদি সহায় থাকেন কোর্সে তাহলে ম্যাম আমাদের ভয় নেই। না, আমি যতটা পারি তোমাদের হেল্প করব, যতটা যে কোনো ধরনের পরীক্ষায় কেমন কি আসবে কি, আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে তোমাদের সমস্যা না হয়। ইনশাল্লাহ ম্যাম, তাহলে ভালো হবে আমাদের আর কি। আচ্ছা, আর বাকিরা কেউ কথা বলে না কেন? এই যে কতজন স্টুডেন্ট, সব কি আছে লাইনে, না সব চলে গেছে লাইনে দেখে? স্টুডেন্টরা নাকি বেশিরভাগ ম্যাম শুধু আছে। অনলাইনে থাকে, এরপরে মানে কোনো রেসপন্স করে না, এরকম শুনছি আর কি, জানি না। তোমরা তো মোটামুটি তাও করতেছো। আর বাকিরা কি খবর, কেউ কোনো কথা বলে না কেন? বাবু পাশে থেকে রেসপন্স করতেছে ম্যাম। হ্যাঁ, ছোট বেবি তো। আর আমার আবার মানে রুমের ভেতরে নেটওয়ার্কটা একটু স্লো, ড্রয়িং রুম ছাড়া হচ্ছে না, যে কারণে এই আর কি। তো তাহলে ঠিক আছে, মনে হয় একটু পরে আবার